হ্যালো এসএসসি, আশা করি আমরা সকলে ভালো আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী হতে যে আমাদের পর্যায়ভিত্তিক ধর্মের কিছু অংশ বাকি রয়েছিল সেইখান থেকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। ঠিক আছে, পর্যায়ভিত্তিক ধর্ম হতে আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষে আমরা একটু সুবিধা, পর্যায় সারণী সুবিধা এবং একই ধর্ম প্রদর্শনী কিছু যে ধর্ম আছে বা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো শুরুতে আমরা যে আগের লেকচারে আমরা পর্যায় সারণীর যে পর্যায়ভিত্তিক ধর্ম সেগুলো সম্পর্কে নিয়ে আমরা পারমাণবিক যে আকার কিংবা ব্যাসার্ধ, তারপর হচ্ছে ধাতব অধাতব ধর্ম, এগুলো নিয়ে আলোচনা করেছি। ওইখান থেকে আপনারা যদি পর্যায়ভিত্তিক যে ধর্মের পারমাণবিক আকার কিংবা ব্যাসার্ধ সেইটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এগুলো বুঝতে আমাদের একটু সুবিধা হবে। ঠিক আছে, কারণ ওগুলোর সাথে আমাদের যে পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ এগুলো সম্পর্কিত রয়েছে। অতএব ওইটা আপনারা দেখবেন এবং ওইটা আপনারা পড়বেন, তারপর আশা করি এগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমরা এগুলো শুরু করছি। আপনারা দেখুন, আমি বোঝার সুবিধার্থে আগে থেকে এখানে আমরা লিখে নিয়েছি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। এটা হচ্ছে সংজ্ঞা। ঠিক আছে, একটু বড় সংজ্ঞা। তো এখানের মধ্যে থেকে আমাদের কিছু যদিও বা আমাদের সংজ্ঞা হিসাবে পরীক্ষাতে আসে, কিন্তু আমাদের এখান থেকে অনেক কিছু জানার আছে এই সংজ্ঞা থেকে। সেটা প্রশ্ন হতে পারে যে পদার্থের অবস্থা তো আরো দুটি রয়েছে, তরল এবং কঠিন। তো এই জায়গায় কেন গ্যাসীয় ব্যবহার করা হলো বা সংজ্ঞার মধ্যে কেন গ্যাসীয় অবস্থাটাই বলা হলো, তো একটু জানিয়ে রাখি। সেটা শুধু আমাদের জানার বিষয়, পরীক্ষাতে সেটা নিয়ে প্রশ্ন করবে না। শুধু আমরা একটু এতটুকু জেনে রাখি যে গ্যাসীয় অবস্থা হচ্ছে একটা স্বাধীন একটা অবস্থা। আপনি যদি অন্যান্য কোনো পদার্থ নেন বা অন্যান্য কোনো পদার্থের অবস্থা নেন, তরল অথবা আপনি যদি কঠিন পদার্থ নেন, তাহলে ওই পদার্থকে আগে আপনাকে ভাঙতে হবে, তারপর আপনার গ্যাসীয় অবস্থা নিতে হবে। কারণ গ্যাসীয় অবস্থায় পরমাণু খুব সুন্দরভাবে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বা এটা একটা একটা বিচ্ছিন্ন যে স্বাধীন অবস্থা লাভ করা যায়, এবং এই স্বাধীন অবস্থাতে আমরা পরমাণুতে খুব সুন্দরভাবেই কি করতে পারি, ইলেকট্রনের অপসারণ কিংবা ইলেকট্রনের গ্রহণ করাতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা গ্যাসীয় অবস্থা দেখবেন তো ইলেকট্রন আসক্তিতেও কিন্তু গ্যাসীয় অবস্থার উল্লেখ রয়েছে। তো গ্যাসীয় অবস্থা একটা স্বাধীন একটা অবস্থা থাকার কারণে অণুগুলো একটু দূরে দূরে থাকে, আন্তঃনাবিক আকর্ষণ বল নেই বললে চলে। এজন্য এই গ্যাসীয় অবস্থাটা নেওয়া হয়। তো এই গ্যাসীয় অবস্থায় আমরা যদি কোনো একটি মৌল নেই এবং ওই মৌলের যে গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন যদি আমরা অপসারণ করি, অর্থাৎ আমরা যদি একটা স্ট্রাকচার গঠন করি, ধরুন এইখানে এই হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে নিউক্লিয়াস এবং এই যে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এখানেও ইলেকট্রন আছে, এইখানেও ইলেকট্রন আছে। তো এখন এই যে অপসারণ বলছি, বলতে বুঝাইতেছে যে এই যে তার সর্বশেষ শক্তি স্তর হতে একটা ইলেকট্রনকে ত্যাগ করানো। ঠিক আছে, এখন এই ইলেকট্রন ত্যাগ করানো মানে অপসারণ করানো, অপসারণ করে তাকে ধনাত্মক আয়নে পরিণত করা। তো ধনাত্মক আয়নে পরিণত করা এই ব্যাপারটা তো অবশ্যই আমরা বুঝতে পেরেছি, কারণ যখন কিনা না কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে সেটা ধনাত্মক আয়নে আয়নিত হয়। কিভাবে হয়? কারণ মৌলের মধ্যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি থাকে, সমান থাকে। তো আমরা যদি উদাহরণ হিসাবে আমরা যদি সোডিয়ামটা নিয়ে থাকি, তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের মধ্যে প্রোটন সংখ্যা আছে 11, ইলেকট্রন সংখ্যা আছে 11। এখন এই জায়গা থেকে যদি আমরা একটা ইলেকট্রন ত্যাগ করাইয়া নেই বা করে দেই, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হয়ে যায় 10। এতে করে কার আধিপত্য এখানে দেখা গেল যে ইলেকট্রন হলো 10টি, প্রোটন হলো 11টি, অর্থাৎ প্রোটনের আধিপত্য। এই জন্য কিন্তু সে ধনাত্মক আয়নিতে আয়নিত হবে যদি কিনা না যদি তার মধ্যে থেকে আমরা ইলেকট্রনটাকে অপসারণ করে নেই। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই জন্য ধনাত্মক আয়নিতে পরিণত হবে, এবং এই ধনাত্মক আয়নে পরিণত করতে গেলে যে শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে আয়নীকরণ শক্তি।
এখন প্রশ্ন হলো, ইলেকট্রনটা তো আর আপনা আপনি কি করবে না, মানে পরমাণুটা তো আপনা আপনি ইলেকট্রনটা ত্যাগ করবে না, তাকে ইলেকট্রনটা ত্যাগ করানোর জন্য বাইর থেকে আমাদের শক্তি দেওয়ার প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই জন্য বলছে যে পরিণত করতে, ঠিক আছে, এই জন্য বলছে যে পরিণত করতে, অর্থাৎ তাকে ধনাত্মক আয়নে পরিণত করতে আমি যতটুকু শক্তি আমি দেব, সেই শক্তিটাই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আয়নীকরণের সংজ্ঞা, বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে বলা আছে। তো আশা করি আমরা এই সংজ্ঞাটা বুঝতে পেরেছি। এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে পর্যায়ভিত্তিক ধর্মটা। ঠিক আছে, আয়নীকরণ শক্তি হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। এই যে পর্যায় সারণীতে মৌলগুলো রয়েছে তাদের মধ্যে এই আয়নীকরণ শক্তিটাও পর্যায়ভিত্তিক ধর্ম হিসাবে পরিবর্তিত হতে পারে। তো আমরা এই জিনিসটা এভাবে যে রাসায়নিক যে পর্যায়ভিত্তিক যে ধর্ম, পর্যায়ভিত্তিক ধর্মের যে পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ, এই জিনিসটা থেকে আমরা এটা বর্ণনা করতে পারি। ঠিক আছে, তো বলছে যে ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, আর যদি ব্যাসার্ধ বাড়ে, অর্থাৎ একটা পারমাণবিক আকার কিংবা পারমাণবিক ব্যাসার্ধ যদি বাড়ে, তাহলে তার আয়নীকরণ শক্তির মান কমে। তখন প্রশ্ন হলো, কেন ব্যাসার্ধর মান কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং ব্যাসার্ধ বাড়লে কেন আয়নীকরণ শক্তির মান কমে, এই বিষয়টাই আমরা একটু জানার চেষ্টা করব। তো শুরুতেই বলছিলাম যে আমরা কোনো একটা পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে যে পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ, সেটা আমাদের মনে রাখতে হবে, এবং সেটা মনে রাখতে পারলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো। তো আমরা সেখান থেকে একটু বলার চেষ্টা করি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু সেদিনও আমরা বলেছিলাম যে খুব সুন্দরভাবে এইভাবে চিত্র দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে চিত্রগুলো দেওয়া আছে। তো এইভাবে খুব সুন্দরভাবে চিত্র দেওয়া আছে। তো এইখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে পর্যায় সারণীর মধ্যে যে বাম দিকের যে মৌলগুলো আছে, বাম দিকের সেই মৌলগুলোর পারমাণবিক যে আকার কিংবা ব্যাসার্ধ সেটা কিন্তু বেশি। ঠিক আছে, বাম দিকের যে পারমাণবিক মৌলগুলো আছে, ঠিক আছে, তো তাদের যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা কিন্তু হচ্ছে বেশি। ঠিক আছে, আর ডান দিকের গুলা হচ্ছে কম, অর্থাৎ এইদিকে পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং পর্যায়ক্রমে এইভাবে ছোট, অর্থাৎ ডান দিকে পারমাণবিক যে আকার কিংবা ব্যাসার্ধটা সেটা হচ্ছে ছোট। আবার আর উপর থেকে যদি আমরা নিচের দিকে যাই, তাহলে উপর থেকে নিচের দিকে এইভাবে আমাদের পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ শক্তি স্তর বৃদ্ধি হওয়ার সাথে সাথে তাদের আকার বৃদ্ধি পায়। তো আমরা আশা করি এটা বুঝতে পারছি। আর এই যে পারমাণবিক যে আকার কিংবা ব্যাসার্ধ, সেখান থেকে আমরা একটু জানার চেষ্টা করি যে ব্যাসার্ধ কমলে আয়নীকরণের মান বাড়ে। এখন কথা হলো গিয়া, এই যে ডান দিকে তো আমাদের এদিকে পারমাণবিক ব্যাসার্ধের মান কি করে কমে। ঠিক আছে, বাম দিকে আমাদের এই যে বাম দিক থেকে যদি ডান দিকে যায়, বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই পর্যায় সারণীতে, তাহলে দেখা যায় যে পর্যায়ক্রমে তাদের আয়নিক যে ব্যাসার্ধ বা আকারটা সেটা কিন্তু কমে। তো কমলে কি হবে, ব্যাসার্ধ কমে, তো ব্যাসার্ধ কমলে কি হবে, আয়নীকরণ শক্তির মান বাড়বে। কেন বাড়বে আমরা একটু দেখি। ধরুন আমরা উদাহরণ হিসাবে আমরা নিয়ে নিলাম সোডিয়াম এবং আমরা নিলাম ম্যাগনেসিয়াম। সোডিয়াম না, আমরা দুঃখিত, আমরা যদি নেই যে একই পর্যায়ের, এই যে এখানে সোডিয়াম এবং সিলিকন, তাদের কিন্তু পর্যায়ে এক, অর্থাৎ তারা হচ্ছে একই পর্যায়ভুক্ত মৌল। তো এই জায়গায় সোডিয়াম এবং আমরা সিলিকনের যদি উদাহরণ নিয়ে দেখি, সোডিয়ামের যে পারমাণবিক আকারটা আছে এবং এই যে সিলিকনের যে পারমাণবিক আকারটা আছে, এই জায়গায় কিন্তু সোডিয়ামের পারমাণবিক আকারটা কিন্তু বেশি, আর সিলিকনের কিন্তু পারমাণবিক যে আকারটা সেটা কিন্তু কম। ঠিক আছে, আমরা এদিকে একটু দেখি যে 1s2 2s2 2p6 3s2 3s1, হ্যাঁ, তো তার পর্যায়ে যে তার যে ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসে দেখলাম যে আমরা সেটা হচ্ছে 3 নম্বর পর্যায়ভুক্ত। আবার আমরা সিলিকনেরও যদি করি 14, এই যে সিলিকন, তো তারও কিন্তু পর্যায় সংখ্যা 3। তো এই জায়গাতে আমরা তৃতীয় পর্যায়ে যে দুইটি মৌল নিলাম, এই জায়গাতে আমরা তৃতীয় পর্যায়ে দুটি মৌলের মধ্যে দেখতে পারলাম যে এখানেও তার 3টি কক্ষপথ আছে,
আর এই যে এটারও তার 3টি কক্ষপথ আছে, কিন্তু এই জায়গাতে তার কিন্তু 3টি কক্ষপথ থাকলেও ইলেকট্রনের ঘনত্ব এই জায়গাতে কম। কেন? কারণ 3টি কক্ষপথে মাত্র 11টি ইলেকট্রন বন্টিত আছে, আর এই জায়গাতে 3টি কক্ষপথের মধ্যে তার ইলেকট্রন হচ্ছে কতটি? 14টি। তো এই জায়গাতে কি হচ্ছে? ইলেকট্রনের ঘনত্ব বেশি। তো আমরা জানি যে পর্যায় সারণীতে যখন আমরা বাম থেকে ডান দিকে যাই তখন শক্তিস্তর গুলো একই থাকে, কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। আর এইভাবে বেশি সংখ্যক ইলেকট্রন থাকার কারণে কেন্দ্রের মধ্যে একই সংখ্যক প্রোটন সংখ্যাগুলো বা প্রোটনগুলো নিউক্লিয়াসের যে ইলেকট্রন আছে নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করে রাখে, এবং এই আকর্ষণ করার কারণেই কিন্তু মূলত তাদের আকৃতিটা ছোট হয়ে যায়। এবং প্রশ্ন হলো যখন কিনা না ব্যাসার্ধ কমে, তো এভাবে তো আমরা দেখলাম যে সোডিয়াম থেকে সিলিকনের হচ্ছে গিয়ে কি ব্যাসার্ধ কম। তো কেন কম? কারণ এই যে প্রোটন সংখ্যা নিউট্রন ইলেকট্রন সংখ্যাকে আকর্ষিত করার কারণে তার পারমাণবিক আকারটা কমে যায়। তো যখন কিনা না পারমাণবিক আকারটা এভাবে কমে যায়, তখন এই যে সোডিয়ামের তুলনায় বা তুলনামূলক অন্যান্য পরমাণুর তুলনায় প্রোটন সংখ্যা নিউক্লিয়াসকে কেন্দ্র দিকে আকর্ষণ করার কারণে আমি বাইরের দিক থেকে শক্তি দিলেও সেটা কি আর ইলেকট্রন মুক্ত করবে না। কারণ কেন্দ্রের মধ্যে থাকা যে নিউক্লিয়াসটা তার যে শক্তির প্রভাবে ইলেকট্রন গুলোকে সে আঁকড়ে ধরে, এবং এই কারণে তাকে কিন্তু সহজে কিন্তু আপনি আয়নিত করতে পারবেন না কিংবা আয়নীকরণ করতে পারবেন না। তার কারণই হচ্ছে এইটা। কারণ কেন্দ্রে থাকা যে নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট যে নিউক্লিয়াস সেটা কিন্তু ইলেকট্রনকে আকর্ষিত করে রাখে। এই জন্য তাদের আকৃতি ছোট হলে এভাবে প্রোটন নিউক্লিয়াসটা ইলেকট্রনকে আকর্ষিত করে, এই জন্য সহজে আয়নিতকরণ করা যায় না। কিন্তু অন্যদিকে যদি আমরা এগুলোকে দেখি, তো এই যে নিউক্লিয়াসের যে ভিতরে যে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ যে ইলেকট্রন, এই ইলেকট্রন এর মধ্যে একটা আকর্ষণ থাকে ঠিকই, কিন্তু তুলনামূলক কম থাকে। আর তুলনামূলক কম থাকার কারণেই সেটা কি হয়, সহজে আয়নিতকরণ করা যায়। ঠিক আছে? তো তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের ঘনত্ব কম থাকে, এবং কম থাকার কারণে সেখানে যে নিউক্লিয়াসটা আছে সেটা কিন্তু ওই সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে সেটাকে কিন্তু যথেষ্ট আকর্ষণ করতে পারে না। ঠিক আছে? কারণ তার আকারটা বড় থাকে। এই জন্য সহজে তাকে যদি আমরা বাইরের দিক থেকে শক্তি প্রয়োগ করি সেটা খুবই সহজে আয়নিত হয়ে যায়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এখন যদি আমরা ব্যাসার্ধ বাড়লে কি বলছে যে আয়নীকরণ শক্তির মান কমে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই এখান থেকে বুঝে নিলাম যে যদি এইভাবে যদি ব্যাসার্ধ বাড়ে, আমরা যদি এদিকে দেখি একটু যে গ্রুপ সংখ্যার হিসাবটা আমরা এখন যদি দেখি, এই যে আমরা এখানে লিখে গেছি গ্রুপ সংখ্যা, আমি একটু মুছে নিই। এই যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, গ্রুপ 1 এর মধ্যে এইদিকে লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এই জায়গাতে কিন্তু পর্যায়ক্রমে, যেমন এটা পর্যায়ক্রমে কি হয়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে কি তৃতীয় পর্যায়, এটা চতুর্থ পর্যায়, এটা পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম পর্যায়। এই যে পর্যায়ক্রমে যে মৌলগুলো আছে তাদের পর্যায় সংখ্যা কি হয়, বৃদ্ধি পায়, বা শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায়। এতে করে কি হয়, সর্বশেষ যেমন আপনি যদি রুবিডিয়াম ধরেন, এটার কিন্তু 7টা শক্তিস্তর আছে। তো এখন প্রশ্ন হচ্ছে ওই যে নিউক্লিয়াসটা আছে একদম সর্বশেষ, ধরেন এখানে এই কক্ষপথটা আমার 7 নম্বর কক্ষপথ আপনি ধরে নেন, তো এই 7 নম্বর কক্ষপথে ইলেকট্রনকে তার মধ্যবর্তী কি জায়গাটা অনেক বেশি না, মানে যে তাদের যে মধ্যবর্তী যে আয়নিক ব্যাসার্ধটা সেটা কিন্তু খুবই বেশি। ঠিক আছে? এজন্য ওই নিউক্লিয়াসটা যখন কিনা না কাছের যে কক্ষপথ সম্পূর্ণ যে ইলেকট্রন গুলাকে যত না বেশি আকর্ষণ করবে তার থেকে কম আকর্ষণ করবে একদম শেষ কক্ষপথের ইলেকট্রন গুলোকে। এই জন্য সহজে কি হবে, সহজে আপনি ফ্রান্সিয়াম কিংবা এই যে রুবিডিয়াম, ফ্রান্সিয়ামের কথা বলছি আমরা, যেহেতু 7 নম্বর কক্ষপথ হিসাব নিয়েছি, তো এইটাকে আপনি সহজে আয়নিত করতে পারবেন, কারণ ওই কেন্দ্র থাকা নিউক্লিয়াসটা ওই ইলেকট্রনকে একটু তুলনামূলক কম আকর্ষণ করে, কারণ তার মধ্যে আয়নীকরণ ব্যাসার্ধ বেশি, দূরত্ব বেশি। এজন্য দূরত্ব বেশি থাকার কারণে আকর্ষণটাও কম হবে। ঠিক আছে? আবার এই লিথিয়ামে যদি আপনি দেখেন কক্ষপথ মাত্র 2টি, তো অবশ্যই এখানে দূরত্ব কম, এজন্য খুবই সহজে এই যে নিউক্লিয়াসটা এই ইলেকট্রন গুলাকে আকর্ষণ করবে। এই জন্য আপনি এটাকে কিন্তু আয়নিত করতে আপনার অনেক কষ্ট হবে। ঠিক আছে? আয়নীকরণ শক্তির মান এখানে বেড়ে যাবে। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এভাবে যদি শক্তি স্তরের মান বাড়তে থাকে
তাহলে সহজে সেটা কি হবে, আয়নীকরণ মান কমবে, কারণ আপনি সহজেই তাকে ইলেকট্রন অপসারণ করাতে পারবেন। আশা করি আমরা বুঝতে পারছি। খুব সুন্দরভাবে আপনার বই আছে, আপনাদের বইয়ে পড়ে নেবেন, দেখবেন তো, আশা করি বুঝবেন। তারপর হচ্ছে এই যে আরো আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন এইরকম গ্রুপ অথবা পর্যায়ের মৌলগুলো দিয়ে বলবে যে কার আয়নীকরণ মান সবচেয়ে বেশি এবং কার কম, এগুলো নিয়ে কিন্তু অনেক এমসিকিউ আসে। তো ওগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। বিশেষ করে বইয়ের মধ্যে যে সংজ্ঞার সাথে আমাদের যে উদাহরণগুলো দেওয়া থাকবে ওইগুলো আমরা বেশি ফলো করবো, ওগুলো থেকে কিন্তু আমাদের বেশি এমসিকিউ আসবে। তো এখানে ফ্লুরিন যে আছে, ফ্লুরিনের কিন্তু এই যে আমরা ফ্লুরিন যদি দেখি গ্রুপ 17 এর যে মৌল হ্যালোজেন মৌলগুলো আছে, তো ফ্লুরিনের হচ্ছে কি আয়নীকরণ মান সবচেয়ে বেশি, ঠিক আছে। বা প্রশ্ন এরকম করতে পারে যে ব্রোমিন থেকে ব্রোমিন এবং ফ্লুরিনের মধ্যে কার আয়নীকরণ মান বেশি। তো এই জায়গাতে ফ্লুরিনের হচ্ছে আয়নীকরণ মান বেশি, কারণ ফ্লুরিনের যে পারমাণবিক কি আকারটা খুব কম, পারমাণবিক আকার বা ব্যাসার্ধটা কম, এই জন্য তার আয়নীকরণের মান বেশি। তো আমরা এভাবে পর্যায়ভিত্তিক যে পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ দিয়েও মনে রাখতে পারি। আবার এটাও আমরা বলতে পারি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, ঠিক আছে। তো সবচেয়ে বেশি হচ্ছে এফেক্টিভ হচ্ছে আমাদের এই ব্যাসার্ধ, অর্থাৎ আপনি যদি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ সম্পর্কে জানেন সেটাও আমাদের জানা হলো, এবং এইটা জানলে আমাদের আয়নীকরণ শক্তির মান সেটাও আমাদের বোঝা সহজ হয়ে গেল। তো আশা করি আমরা আয়নীকরণ শক্তির মান বুঝতে পেরেছি। এবার আমরা একটু ইলেকট্রন আসক্তিতে যাওয়ার চেষ্টা করব। তো বইয়ের মধ্যে সংজ্ঞাটা আছে, আপনারা দেখবেন। তো আমি ওই ইলেকট্রন আসক্তির ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা আমি আয়নীকরণ শক্তি থেকে একটু বলে দিই। তো এই সংজ্ঞা এবং এই সংজ্ঞার মধ্যে তেমন কিছু না, আমরা শুধু বলি যে এইটাও গ্যাসীয় অবস্থা থাকবে, ঠিক আছে। কেন থাকবে সেটা কিন্তু আগেই আমরা বলে দিয়েছি, যে গ্যাসীয় অবস্থা হচ্ছে একটা স্বাধীন অবস্থা। তো গ্যাসীয় অবস্থায় খুবই সুন্দরভাবে একটা নিউক্লিয়াস একটা পরমাণু থেকে ইলেকট্রন অপসারণ বা গ্রহণ করানো যেতে পারে। তো গ্যাসীয় অবস্থায় কোন মৌলের গ্যাসীয় পরমাণু হতে এক মোল ইলেকট্রন, এখন এই জায়গায় অপসারণ লেখা আছে, তো এই জায়গায় অপসারণ হবে না, এই জায়গায় কি হবে, ইলেকট্রন গ্রহণ হবে, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ হবে, গ্রহণ করে এক মোল ধনাত্মক আয়নে, তো ধনাত্মক না, আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলে সেটা ঋণাত্মক আয়নে পরিণত হবে, ঠিক আছে। তো এই জায়গায় হবে ঋণাত্মক। তো ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, এখন কথা হচ্ছে এই জায়গাতে কিন্তু শক্তির প্রয়োজন হবে না, সে কিন্তু শক্তি নির্গত করবে বা শক্তি ছাড়বে। কেন ছাড়বে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে ধনাত্মক আয়নে পরিণত যে পরিমাণ শক্তির কি হয়, যে পরিমাণ শক্তির নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি বলে, ঠিক আছে। এখন তো আগে আমরা সংজ্ঞাটা একটু পড়ে নিই। তো ইলেকট্রন আসক্তিটা কি, ইলেকট্রন আসক্তিটা হচ্ছে গ্যাসীয় অবস্থা। তো কেন গ্যাসীয় অবস্থা সেটা আগে আমরা বলেছি, এক মোল গ্যাসীয় পরমাণু হতে ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। তো আমরা একটু বলি যে আমরা জানি যে যখন কিনা না যেমন আপনি ক্লোরিনের উদাহরণ নেন, সবচেয়ে সহজ উদাহরণ যেগুলো হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন। তো আপনি যদি ক্লোরিন নেন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তো এটার যদি ইলেকট্রন বিন্যাস আমরা করি, তো দেখা গেছে 1s2 2s2 2p6 3s2 এবং 3p5। তার কিন্তু এই যে ইলেকট্রন গ্রহণ করার কিন্তু প্রবণতা আছে। কেন আছে আমরা সেটা জানি, কারণ অধাতুগুলো মূলত ইলেকট্রন গ্রহণ করে। তো এইরকম ভাবে পর্যায় সারণীতে কোনো মৌল সে যদি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তার যদি থাকে এবং সে যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে তখন কি ঋণাত্মক আয়নে পরিণত হবে। সেটাও কেন আমরা সংক্ষেপে একটু বলে দিচ্ছি। কারণ 17 যেহেতু পারমাণবিক সংখ্যা, তার মানে প্রোটন সংখ্যা হয়েছে 17টা এবং ইলেকট্রন সংখ্যা হয়েছে 17টা। কিন্তু যখন কিনা না সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, তখন তার মধ্যে ইলেকট্রন সংখ্যা 18টি হয়ে যাবে এবং প্রোটন সংখ্যা তো 17 আছেই। তো এতে বোঝা গেল যে তার মধ্যে আধিপত্য কার বেশি, ইলেকট্রনের আধিপত্য বেশি। আর ইলেকট্রনের আধিপত্য বেশি থাকার কারণে আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, এই জন্য সে ধনাত্মক ঋণাত্মক আয়নে আয়নিত হবে, ঠিক আছে। কারণ এখানে ধনাত্মক আয়ন মানে প্রোটনের সংখ্যা কম, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে বেশি। তো আশা করি বুঝতে পারছি সে ঋণাত্মক আয়নে আয়নিত হয়, এবং এই যে ঋণাত্মক আয়নে পরিণত হইল এবং এইখান থেকে সে শক্তি নির্গত করবে।
প্রশ্ন হচ্ছে ওটা সেটা যে কেন শক্তি নির্গত করবে। তো আমরা কিন্তু সংজ্ঞা খুবই টাটাপুরা মুখস্থ করে নিতে পারি, পরীক্ষার মধ্যে আমরা লিখতে পারি, কিন্তু যদি আমরা এইভাবে কারণ অনুসন্ধান করে পড়তে পারি তাহলে কিন্তু আসলেই আমাদের জানা হয়ে যাবে বা প্রকৃত জ্ঞান আমাদের জানা হয়ে যাবে। তো কথা হচ্ছে শক্তি নির্গত করবে কেন, আমরা একটু বুঝি যে সাধারণ অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় একটা পরমাণু কিন্তু নিরপেক্ষ থাকে, বিদ্যুৎ নিরপেক্ষ থাকে। তো যখন কি না বাইরে থেকে সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, এতে তো তার কি হলো, আনস্টেবল হয়ে গেল না। আনস্টেবল হয়ে গেল বলতে কি, মানে ওই মৌলটার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে গেল, ঠিক আছে। তখন সে স্থিতিশীলতা লাভ করার জন্যই কিন্তু শক্তি নির্গত করবে, ঠিক আছে। আমরা জানি যে আপনি উঁচু 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 জায়গা থেকে যদি আপনি নিচু জায়গাতে পড়তে চান, যেমন আপনি দোতলা একটা বিল্ডিং এ উঠলেন, নিচে যদি আপনি নামেন সিঁড়ি বেয়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনি শক্তি রিলিজ হবে, খুবই তাড়াতাড়ি দ্রুত আপনি নামবেন। তো এইটাই হচ্ছে মূল কারণ, অর্থাৎ পরমাণুর স্থিতিশীলতার জন্য সে শক্তি নির্গত করবে এবং শক্তি নির্গত করবে, এবং ওই যে শক্তি নির্গত করে তাকেই ওই মূলের ইলেকট্রন আসক্তি বলে। বুঝতে পারছি আমরা। এখন আমরা জানবো যে এইখানে লেখছি আমরা যে ইলেকট্রন আসক্তি হচ্ছে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, অর্থাৎ পর্যায় সারণীর যে বাম দিকের মৌলগুলোর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ হচ্ছে কি, ব্যাসার্ধ হচ্ছে বেশি, ঠিক আছে, এবং এটা জানি আমরা, এবং ডান দিকের মৌলগুলোর হচ্ছে ব্যাসার্ধ কম। তো এই যে ইলেকট্রন আসক্তি, এতে করে কি হয়, আমরা তো জানি যে ইলেকট্রন আসক্তি মূলতই হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন কি করানো, প্রবেশ করানো, মানে গ্রহণ করানো। তাহলে পর্যায় সারণী যে বাম থেকে ডানে গেলে ওইখানে কিন্তু তার পারমাণবিক আকারটা কি থাকে, কম থাকে, পারমাণবিক আকার কম থাকে, এবং ইলেকট্রন আসক্তির মান সেখানে কি থাকবে, ইলেকট্রন আসক্তির মান বেশি থাকবে। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে যখন এই যে আগের মতোই আমরা বোঝার একটু চেষ্টা করি, যখন কিনা না আকার কম থাকবে, এতে করে কি হয়, কেন্দ্রের থাকা নিউক্লিয়াসটা ইলেকট্রনকে আকর্ষিত করে এবং সহজেই সে কি করতে পারে, ওই নিউক্লিয়াসের আকর্ষণের দ্বারা ইলেকট্রনকে সে গ্রহণ করে নিতে পারে। বুঝা গেল। কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি যে বড় বড় যে পরমাণুগুলো আছে, যেমন এখানের মধ্যে আমরা আমরা যদি এই জায়গাতে যদি আমরা উদাহরণ হিসাবে যদি কি, হ্যাঁ, এই যে বেরিলিয়াম যেটা আছে সেটা যদি আমরা একটু নেওয়ার চেষ্টা করি, ওইটা হচ্ছে কিন্তু তার পারমাণবিক আকার কিন্তু কি, পারমাণবিক আকার এই যে এদিকে যে রেডিয়াম আছে সেটার থেকে কিন্তু পারমাণবিক আকার বেশি, ঠিক আছে। তো এতে করে কি হবে, তার মধ্যে পারমাণবিক আকার বেরিয়ামের পারমাণবিক যে ব্যাসার্ধ বা আকার আছে সেটার মান কিন্তু হচ্ছে গিয়ে কম। এগুলা হচ্ছে পর্যায় গ্রুপের মূল্য। আমরা যদি একটু দেখি, এই যে গ্রুপ যদি 2 এর মূল্যগুলো যদি আমরা দেখি পর্যায়ক্রমে এইভাবে, যে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপরে যে ট্রোনসিয়াম, হেলিয়াম এবং হচ্ছে রেডিয়াম। এইভাবে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে গ্রুপ পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 4, পর্যায় 5, পর্যায় 6, পর্যায় 7। এই জায়গাতে তাদের কিন্তু তার কিন্তু পারমাণবিক কি, পারমাণবিক আমরা যদি পর্যায় গ্রুপ ভিত্তিক এইভাবে যদি হিসাব করি, তাহলে তার কিন্তু পারমাণবিক যে আকারটা সেটা কিন্তু কম, তারপর এটা বেশি, তারপর এটা, তারপর এটা, এবং সবচেয়ে পারমাণবিক আকার বেশি হচ্ছে তার। তো এই যে পারমাণবিক আকার তার বেশি এবং বেশি থাকার কারণে কি হলে তার শক্তিস্তর সংখ্যাও বেশি, আর শক্তিস্তর সংখ্যা বেশি থাকার কারণে ওই যে নিউক্লিয়াস সেটা কিন্তু ওই দূরবর্তী দূরবর্তী যে পরমাণু আছে সেটাকে কিন্তু সে কি করতে পারবে না, আকর্ষণ করতে পারবে না, ঠিক আছে। আবার আমরা যদি এদিকে দেখি যে তারপর শক্তিস্তর সংখ্যা হচ্ছে 2টি, শক্তিস্তর সংখ্যা 2টি থাকার কারণে সে খুব সহজেই ইলেকট্রন গুলোকে আকর্ষণ করবে, ঠিক আছে। তো এই জায়গাতে কি হয়, কারণ ইলেকট্রনের ঘনত্ব কম হয় এবং এই জায়গাতে ইলেকট্রনের ঘনত্ব কি হবে, বেশি হবে এবং শক্তিস্তরও বেশি হবে, এতে করে সমস্ত যে শক্তিস্তর জায়গাতে ইলেকট্রন গুলো বন্টিত হিসাবে থাকবে। তো এইখানে যে আমরা যে বেরিলিয়ামটা দেখলাম, তার কিন্তু পারমাণবিক ব্যাসার্ধের মান কম, এবং পারমাণবিক ব্যাসার্ধের মান কম থাকার কারণেই তার মধ্যে হচ্ছে গিয়ে ইলেকট্রন আসক্তি হচ্ছে বেশি। তো বেশি এই জন্যই, কারণ সে খুব সহজেই ওই ইলেকট্রন গুলোকে সে আসক্তি বা টেনে নিতে পারবে। বুঝা গেল। এটা আমরা বুঝতে পারলাম আশা করি। আর যদি আমরা এদিকে হিসাব করি, এটা তো গেল আমাদের উপর থেকে নিচের হিসাবে।
আমরা যদি বাম থেকে ডান দিকের হিসাবে যদি আমরা যাই, তো এতে করে কি হবে, এই যে আরো আমরা যদি এদিকের হিসাব নেই, যেমন পর্যায়ে আমি এটা মিটিয়ে দিই, আমরা যদি পর্যায়ে 3-এর মৌলগুলো নেওয়ার চেষ্টা করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গিয়ে কি অ্যালুমিনিয়াম, সিলিকন, এভাবে এভাবে পর্যায়ক্রমে যে নেই, ফসফরাস এভাবে যদি পর্যায়ক্রমে নেই, তো এতে করে দেখা গেছে যে এই যে সোডিয়াম আছে, এই সোডিয়ামের আকারটা কি বড়, তারপর ম্যাগনেসিয়াম আকার তার থেকে একটু ছোট, অ্যালুমিনিয়াম তার থেকে একটু ছোট, এবং সিলিকন এর থেকে একটু ছোট। এই জায়গাতে সিলিকনের হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বেশি। কেন বেশি, আশা করি আমরা আমরা বুঝতে পারছি। তার কারণ হচ্ছে কি, ওই যে নিউক্লিয়াসটা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে অতি তাড়াতাড়ি, ঠিক আছে, এবং পর্যায়ক্রমে এইভাবে আমরা মনে রাখতে পারি আশা করি। তো আশা করি বুঝতে পারছি আমরা। তো পর্যায়ভিত্তিক যে ধর্ম তার থেকে আমরা পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ থেকে এইভাবে কিন্তু আমরা ইলেকট্রন আসক্তির মানটা আমরা মনে রাখতে পারি। যে বইয়ের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে আপনারা ওগুলো ভালো করে পড়বেন, কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। যে বেরিয়ামের ইলেকট্রন আসক্তির মান এই রেডিয়াম থেকে কেন বেশি, ঠিক আছে, তারপর আবার এই যে সোডিয়াম থেকে সিলিকনের কেন ইলেকট্রন আসক্তির মান বেশি, এইরকম প্রশ্ন আসতে পারে। ওগুলা খুব সুন্দরভাবে এভাবে মনে রাখবেন। আর এগুলা কি দিয়ে বর্ণনা দিব, আমরা পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ দিয়ে আমরা বর্ণনা করব। আশা করি আমরা বুঝতে পারছি। এবার একটু আমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। তো বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সংজ্ঞা আছে। তো এই তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা আমরা আরো ভালোভাবে বেশি বুঝবো যখন কিনা আমরা রাসায়নিক বন্ধনে একটু পড়বো। তো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে গিয়ে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। কিভাবে? কারণ তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে গিয়ে একটা পরমাণু একটা যে রাসায়নিক বন্ধনে এক বা একাধিক কি থাকে, পরমাণু থাকে বন্ধন অবস্থায়। আমরা যদি উদাহরণ হিসাবে হাইড্রোজেন এবং ক্লোরিন নিই, তো রাসায়নিক বন্ধনে যে ইলেকট্রন গুলা কোনো একটি মৌল যদি সর্বাধিক তার দিকে আকর্ষিত করে নেয়, এই যে বন্ধনে ইলেকট্রন গুলো নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা, সেটা হচ্ছে মূলত তড়িৎ ঋণাত্মকতা। বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সংজ্ঞা আছে, আপনারা পড়ে নেবেন। তো কথা হচ্ছে রাসায়নিক বন্ধনের যে ক্যাটাগরি আছে বা রাসায়নিক বন্ধন সম্পর্কে যে অধ্যায়টা আছে, সেখানে আমরা সে বিষয়ে আরো জানবো। এবং আমরা জানি যে রাসায়নিক বন্ধনের মধ্যে সমযোজী বন্ধন হচ্ছে একটা প্রকার। তো এই সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন কি হয়, শেয়ার হয়, ভাগাভাগি হয়। যখন কিনা আমরা রাসায়নিক বন্ধন পড়বো, এটা আমরা আরো ভালোভাবে জানবো। তো এখন একটু জেনে রাখি যে রাসায়নিক বন্ধন যখন হয়, ওই সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রন কি হয়, শেয়ার হয়। অর্থাৎ এই জায়গাতে ইলেকট্রন কেউ কাউকে দেয় না, এখানে ভাগাভাগি হয়, শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি হয়। তো এই যে শক্তি স্তরের মধ্যে ইলেকট্রন যে ভাগাভাগি হয়, এই ভাগাভাগির মধ্যে তাদের যে, যেমন আমি যদি একটু এখানে এটা হাইড্রোজেন আঁকাই, এখানে একটি ইলেকট্রন আছে, এবং আমরা যদি এই জায়গাতে ক্লোরিন দিয়ে একটু আঁকানোর চেষ্টা করি, ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে হচ্ছে 8টি, তাহলে হলো মোট 10টি, এবং তারপরে কক্ষপথে কতটি, 7টি থাকে। তাহলে আমরা এইভাবে 7টি ইলেকট্রন আঁকাইলাম, এই যে, তো 7টি ইলেকট্রন এবং এই যে এখানে একটি দিলাম। তাহলে এই যে আমরা একটু খেয়াল করি, হাইড্রোজেনের 2টি ইলেকট্রন, অর্থাৎ হাইড্রোজেনের 2টি ইলেকট্রন কক্ষপথ মানে প্রথম কক্ষপথ পূর্ণ হয়ে গেল। আবার এই জায়গাতে আমরা যদি দেখি 2, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে 8টি, এবং তারপরে কক্ষপথেও 8টি। তো এই যে 8টি কিভাবে পূরণ হলো, ক্লোরিনের তো সর্বশেষ কক্ষপথে 7টি থাকে, তো একটি ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেনের। আবার সেম ভাবে হাইড্রোজেনের কক্ষপথে তো একটি ইলেকট্রন থাকে, তো এই জায়গাতে 2টি কিভাবে পূরণ হলো, এই যে একটি ক্লোরিনের ইলেকট্রন নিয়ে পূরণ হলো। এইভাবেই মূলত তারা যুদ্ধজাত স্তরে বা তাদের শক্তি স্তরে ইলেকট্রন এইভাবে শেয়ার করে উভয়ই কিন্তু তারা স্টেবল হয়, বা উভয়ই তারা রাসায়নিকভাবে স্থিতিশীলতা লাভ করে। তবে তাদের ইলেকট্রনের কক্ষপথ কিন্তু এই সম্পূর্ণটা কক্ষপথ জুড়ে থাকবে, ঠিক আছে। তো এইভাবে এই যে তারা ইলেকট্রন যে শেয়ার করলো এই জায়গাতে, তো এই শেয়ার কিন্তু ইলেকট্রন যে পরমাণু নিজের দিকে বেশি টানার ক্ষমতা রাখবে, সেটাই হবে তার তড়িৎ ঋণাত্মকতা। বুঝা গেল? তো এই তড়িৎ ঋণাত্মকতা আমাদের বইয়ে বলা হয়েছে যে পরমাণুর আকার যদি বাড়ে, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয়, তাহলে তার তড়িৎ ঋণাত্মকতার মান কম।
বুঝা গেছে? তো আমাদের কথা হচ্ছে এই তাদের তড়িৎ ঋণাত্মকতার মান কম, এটা কিন্তু আমরা মনে রাখবো। এটা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম, অর্থাৎ সৃজনশীলের মধ্যে বলতে পারে যে তাদের তড়িৎ ঋণাত্মকতার যে ধর্ম ব্যাখ্যা করো, পর্যায়ভিত্তিক তাদের তড়িৎ ঋণাত্মকতার ধর্ম ব্যাখ্যা করো। আবার পর্যায় 3 এর মধ্যে আমাদের বইয়ে বলা আছে যে সোডিয়াম পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে সবচেয়ে কম এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ঠিক আছে? তো ধাতু যেগুলো আছে মূলত সেগুলো ইলেকট্রন দান করে, আমরা জানি সোডিয়াম ক্লোরিনের মধ্যে এই জায়গাতে কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, অর্থাৎ এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে। আবার সোডিয়াম ক্লোরাইডের যদি আমরা উদাহরণ নেই, তো এই জায়গাতে ক্লোরিনের হচ্ছে গিয়ে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ঠিক আছে? তো কারণ কি? কারণ হচ্ছে মৌলের পরমাণুর আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হবে। তো সোডিয়ামের আকার কিন্তু ক্লোরিন থেকে ছোট। ঠিক আছে? কিভাবে ছোট? এই যে পারমাণবিক আকার এবং পারমাণবিক যে ব্যাসার্ধ, এইটা দিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি। আশা করি আমরা এতটুকু জানলে আমাদের হবে, আশা করি। বিশেষ করে পারমাণবিক যে আকার এবং ব্যাসার্ধ, ওইটাতে কিন্তু আপনারা গুরুত্ব বেশি দিবেন, কারণ ওইটাতে থেকে কিন্তু আমাদের এইগুলো বিশ্লেষণ করতে পারবো, এবং পারমাণবিক আকার এবং ব্যাসার্ধ ওইটাও কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো। তো এখন আমরা একটু পারমাণবিক যে রাসায়নিক যে কি বলে পর্যায় সারণীর যে সুবিধা, সেটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করি। তো পর্যায় সারণী আশা করি আমরা জানি যে এখানে 118টি মৌল আছে এবং বিজ্ঞানীদের প্রচুর পরিশ্রমের ফল হচ্ছে গিয়ে এই পর্যায় সারণী, যেখানে মূলত খুব সুন্দরভাবে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে খুব সুন্দরভাবে পর্যায়ক্রমে বলা হয়েছে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, আমাদের বইয়ে খুব সুন্দরভাবে বলা আছে যে ভৌত ধর্ম সম্পর্কে। একটি মৌলের 4টি ভৌত ধর্ম সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর হচ্ছে গিয়ে কি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব এবং হচ্ছে গিয়ে তার গ্যাসীয় অবস্থা। এইটা হচ্ছে 4টি ধর্ম, 4টি ভৌত ধর্ম। আবার 4টি রাসায়নিক ধর্ম বলা রয়েছে। 4টি রাসায়নিক ধর্ম, 4টি রাসায়নিক ধর্ম হচ্ছে গিয়ে পানির সাথে বিক্রিয়া, তারপর হচ্ছে পানির সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া, এবং অন্যটি হচ্ছে গিয়ে পানির সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া, পানির সাথে বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া। এই হচ্ছে 4টি। তাহলে এই 4টি ধর্ম যদি আমরা যোগ করি তাহলে হয় 8। ঠিক আছে? আর 118টি তো মূল আছে, 118টি মূলরে আমরা যদি 8 দিয়ে গুণ দিই তাহলে আমাদের জানি আনসার কত আসে? 944। তার মানে এই যে 944টি ধর্ম, এগুলো কিন্তু আমরা এমনি এমনি ব্যাখ্যা করা সম্ভব নয়। এই জন্য বিজ্ঞানীগণ খুব সুন্দরভাবে গ্রুপ ভিত্তিক করেন, এবং একই গ্রুপের মূল একই বৈশিষ্ট্য ধারণ করে। যখন এই যে গ্রুপ একে যখন 7টি মূল থাকে, তখন এই প্রত্যেকটি 7টি মূলের মধ্যেই তাদের পর্যায়ক্রমে এই ধর্মগুলো, অর্থাৎ একই ধর্ম বিদ্যমান থাকে। আবার গ্রুপ 2 এর মধ্যেও একই ধর্ম বিদ্যমান থাকে। তো এভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করার মাধ্যমে পর্যায় সারণীতে আমরা খুব সহজভাবে এত মৌলগুলোর যে ধর্মগুলা সম্পর্কে খুব সহজভাবে আমরা জানতে পেরেছি। এবং এইটা জানার কারণেই কোন মৌল ধাতু, কোনটি অধাতু, কোনটি অপধাতু, হ্যাঁ, এগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে আমরা জানতে পেরেছি, এবং পরবর্তীতে ওগুলো গবেষণার কাজের জন্য খুবই সহজ হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে পর্যায় সারণীর সুবিধা। তো তারপর বলছে যে একই ধর্ম প্রদর্শন, আপনারা বইয়ে সেটা আছে, এটা পড়বেন। ওইটা শুধু আমাদের জেনে রাখাটুকু ভালো, আমাদের পরীক্ষায় তেমন আসে না, তবে সুবিধাটুকু জানলে আমাদের উপকারে আসে, কারণ আমরা জানতে পারলাম সেটা সম্পর্কে। তারপর হচ্ছে একই ধর্ম প্রদর্শন। আমাদের বইয়ের মধ্যে একই ধর্ম প্রদর্শন সম্পর্কে খুব সুন্দরভাবে বলা আছে যে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, গ্রুপ 17-র সাথে সেগুলো বিক্রিয়া করে অর্থাৎ গ্রুপ একের মধ্যে বলতে কি, বিশেষ করে হাইড্রোজেনটাকে নেওয়া হয়েছে। তো এই হাইড্রোজেনটার সাথে যদি আমরা, এখানে কি আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্সটিনাইট এবং টেনেস্টাইন, এই যে মৌলগুলো আছে সেগুলোর সাথে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করে? বিক্রিয়া করে হচ্ছে গিয়ে গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে, অর্থাৎ হাইড্রোজেন যেহেতু যুক্ত থাকবে, যেমন 2H2 + 2Fe, আমরা এইভাবে দিয়ে যদি প্রকাশ করি তাহলে কি আমরা পাই 2H হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে? তারপরে যদি আমরা আবার এইভাবে হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এভাবে কিন্তু আমরা এগুলো পাই। তো এগুলো হচ্ছে গিয়া
গ্যাসীয় স্টেট, গ্যাসীয় অবস্থা, প্রত্যেকটি হচ্ছে গ্যাসীয় অবস্থা, এবং গ্যাসীয় অবস্থার সাথে বিক্রিয়া করে গ্যাসীয় অবস্থা উৎপন্ন হয়, অর্থাৎ এগুলো গ্যাস পদার্থ উৎপন্ন হচ্ছে। এবং এই প্রাপ্ত এইভাবে আপনারা প্রত্যেকটি বইয়ের মধ্যে আছে, খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন। এবার প্রত্যেকটির সাথে হাইড্রোজেন যুক্ত হয়, এইভাবে গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোক্লোরিক, এইভাবে কিন্তু গ্যাসীয় পদার্থ উৎপন্ন করে। দুঃখিত, এটা হাইড্রোজেন সালফাইড নয়, এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। হাইড্রোজেন সালফাইডের সংজ্ঞা হচ্ছে এইভাবে, ঠিক আছে, সাম অফ মিস্টেক। যাই হোক, তো এইভাবে কিন্তু হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোক্লোরিক, তারপর হচ্ছে ব্রোমাইড, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে গ্যাসীয় পদার্থগুলো উৎপন্ন হয়। আবার এগুলোকে যদি আপনি পানির সাথে বিক্রিয়া করান, যেমন আমরা যদি 2HF নিয়ে আমরা যদি পানি নিই, পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? পানির সাথে এটা তো গ্যাসীয় এবং এটা হচ্ছে লিকুইড, তো সেটা হচ্ছে জলীয় অবস্থা তৈরি করে, ঠিক আছে। অর্থাৎ HF যেটা হচ্ছে মূলত হাইড্রোজেন ফ্লোরাইড অ্যাকুয়াস, এভাবে জলীয় পদার্থ উৎপন্ন করে। আবার সেই জলীয় পদার্থগুলো তার সাথে বিক্রিয়া করে, জলীয় পদার্থগুলো আবার হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ কার্বনেট যুক্ত যে লবণগুলো আছে সেগুলোর সাথে বিক্রিয়া করে। ম্যাগনেসিয়াম কার্বনেটও থাকতে পারে, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেটও থাকতে পারে। এভাবে ওগুলোর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং ওই উক্ত পদার্থ তৈরি করে। যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে কার্বন হচ্ছে কি দুটি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড আর পানি এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এভাবে কিন্তু উৎপন্ন হয়। আমরা যদি আরেকটা দেখি, ক্যালসিয়াম ক্লোরাইড, এইভাবে কিন্তু পর্যায়ক্রমে তাদের যে ধর্মগুলো আছে, গ্রুপ যে একের হাইড্রোজেনের সাথে গ্রুপ 17 হ্যালোজেন মৌলের সাথে এইভাবে বিক্রিয়া করে যে গ্যাসীয় পদার্থ উৎপন্ন করলো, সেগুলো আবার পানির সাথে বিক্রিয়া করে তার জলীয় দ্রবণ, জলীয় উৎপন্ন হলো, এবং তার সাথে ক্যালসিয়াম কার্বনেট কিংবা কার্বনেট যে যুক্ত যে লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি যে উৎপন্ন করে। এইভাবে প্রত্যেকটা আপনারা যদি দেখেন একই পদার্থ আপনারা বিক্রিয়ায় উৎপাদক হিসাবে পাবেন। তো এইটাই বলছে যে একই ধর্ম প্রদর্শন করে। তো এই সম্পর্কে বইয়ের মধ্যে বিক্রিয়াগুলো একটু একটু জেনে নেবেন। আমাদের এই বিক্রিয়াগুলো থেকে তেমন বেশি আসে না, অর্থাৎ ধর্ম সম্পর্কে তেমন বেশি আমাদের আসে না। আমাদের এখান থেকে বা এই পাঠ থেকে আমাদের যেটা সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্মটা, ঠিক আছে। পর্যায়ভিত্তিক ধর্মটা আমরা একটু ভালো করে পড়বো। এখান থেকে কিন্তু অনেক সৃজনশীল প্রশ্ন আসে, এবং ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস এগুলো আমরা জানবো। এগুলা জানলে আমাদের এই পার্ট এতটুকুই জানতে পারলে আমাদের এই পার্ট থেকে আমরা সৃজনশীল খুব ভালোভাবে আনসার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং না বুঝতে পারলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।